নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলের সকল দর্শককে স্বাগত জানাই। তার সাথে বঙ্গবাসীকে নমস্কার প্রণাম জানাই। আজকের যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি, আজকের অনুষ্ঠানের নামটা নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। 2026 বিধানসভা ভোটে হারতে চলেছে বিজেপি তথা তৃণমূল কংগ্রেস বাজিমাত করতে চলেছে। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি আবারও সরকার করবে। এবার হয়তো আপনারা বলবেন, এই কথা আমি কি করে বললাম? দেখুন, আমি প্রথম বলেছিলাম, আমি হয়তো একজন ছোট ইউটিউবার, কিন্তু আমি সর্বপ্রথম বলেছিলাম রেখা পাত্রকে সন্দেশখালীতে প্রার্থী বিজেপি করবে না। কারণ সন্দেশখালীর যা অবস্থা, মানুষজন, এই যে একটা বিরাট নাটক করা হয়েছে, ওখানে যে নাটক রূপান্তরিত করা হয়েছে সেটা ফ্লাশ হয়ে গেছে এবং মানুষ বুঝতে পেরেছে, রেখাপাত্রকেও চিনতে পেরে গেছে এবং এই নাটকের ভূমিকায় কি কি ছিল, কি হয়েছে সবাই জানতে পেরে গেছে। পুরোটাই সন্দেশখালীর ভোল্ট পাল্টে গেছে। রেখাপাত্রর স্থান আর সন্দেশখালীতে নেই রাজনীতিতে, তার জন্য রেখাপাত্রকে ওখানে আর টিকিট দেবে না। কিন্তু রেখাপাত্র বিজেপির হয়ে যেভাবে লম্পজম্প যা করছে, তার জন্য টিকিট তো দিতে হবে, নাহলে বাংলার মানুষকে কি বোঝাবে? নাহলে বাংলার মানুষ বলবে রেখাপাত্রকে ইউজ করে ছুড়ে ফেললো। তার জন্য তাকে হিঙ্গলগঞ্জে পাঠিয়ে দিয়েছে। এই কথাটি আমি বহু পূর্বের একটি ভিডিওতে বলেছিলাম যে রেখাপাত্রকে এবার টিকিট দেবে না, রেখাপাত্র হিঙ্গলগঞ্জে মিলিয়ে নিন। তখন আমার এই ভিডিওতে অনেকেই অনেক রকম মন্তব্য করেছিলেন, অনেক উল্টোপাল্টা কথা বলেছিলেন, চটিচাটা বলেছিলেন, বহু কিছু বলেছিলেন। কিন্তু আজকের কি হলো, সেই প্রার্থী ঘোষণা হওয়ার পরে দেখলেন রেখাপাত্র না, সেই হিঙ্গলগঞ্জে। তো আমাদের কাছে বহু খবর থাকে, কারণ আমরা প্রত্যেকটা এলাকাতে গিয়ে মানুষের সাথে মিশে মানুষের মন বোঝার চেষ্টা করি এবং সেখানকার রাজনীতির পটভূমিটা বোঝার চেষ্টা করি। তারপরেই আমরা ক্যামেরার সামনে এসে আপনাদের সামনে তুলে ধরি। এটা আপনাদেরকে বুঝতে হবে। সেই কারণেই জোর গলায় বলছি, বিজেপি এবারও হারতে চলেছে। তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাজিমাত করতে চলেছে পশ্চিমবাংলার বুকে। তার কারণ, এবার আসি বিশ্লেষণে। বিশ্লেষণটা কি? দেখুন, ভোট ঘোষণা অলরেডি হয়ে গেছে, এখনও বিজেপি পুরো প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। এর পিছনেও অনেক রহস্য আছে। কারণ গোষ্ঠী কোন্দল আছে, যে দলটা ক্ষমতায় আসতে পারেনি তাদের গোষ্ঠী কোন্দলে ভরা, এবং লবিবাজি তো আছেই। দ্বিতীয়ত কথা, তারা যে প্রার্থী বাছাই করা, যদি একজন ক্যান্ডিডেটকে একটা জায়গায় দাঁড় করাতে হয়, বছর খানিক আগেই তাকে সেই জায়গাটাকে ভিতটা মজবুত করতে হয়, মানুষের দরজায় যেতে হয়, মানুষের সাথে মিশতে হয়, মানুষের সাথে পরিচিতি হতে যায়। সেই মানুষটি কেমন এলাকার মানুষকে বুঝতে দিতে হয়। বিশেষ করে যে দল ক্ষমতায় আসেনি, যারা ক্ষমতায় আসবে বলে অপেক্ষায় থাকে, তাদেরকে সেই কাজটি করতে হয়। বিজেপির বহু বিধানসভাতেই সেই জিনিসটা তৈরি করে উঠতে পারেনি। তাই তারা খুঁজে বেরোচ্ছে দূরবীন নিয়ে, কোন হেভিওয়েটকে, কোন ডাক্তারকে, কোন অমুককে দাঁড় করাবে। কারণ বিজেপির যে ক্যান্ডিডেট, প্রথম কথা বলি ক্যান্ডিডেট নিয়ে, সবাই বলছে পুরনো ক্যান্ডিডেট। সেই রাহুল সিনহাকে তো, রাহুল সিনহার কপাল খুলে গেছে, রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছেন, বহুবার হারা পার্টি, বেঁচে গেছেন রাহুল সিনহা, এবং পার্টি তাকে একটা পুরস্কার বলা যায় দিয়েছেন, ভালো করেছেন। তার সাথে সাথে এই সন্তু পান, যিনি বাংলার বুকে দেখেছেন যে যাকে বলেছে, মানুষ আখ্যা দিয়েছে বিজেপির দালাল, ঠিক সেটা প্রমাণ করিয়ে দিল বিজেপিও, তাকে দলে নিয়ে সাথে সাথে প্রার্থী করে দিল। এবার সন্তু পানের বিরুদ্ধে যে লোকটি টিকিট পেয়েছে, তার এলাকায় কি বেস আছে, এলাকার মানুষ তাকে কীরকমভাবে চায়, তার এলাকায় গিয়ে একটু পরিদর্শন করে জেনে নেবেন। প্রথম তো যে লোকটি ক্যান্ডিডেট হবে, সেই লোকটি সেই এলাকায় কতটা পরিচিতি, মানুষ কিভাবে নেবে তাকে, আগে সেটা দেখার দরকার। এরপরে বলবেন আপনারা, না দলেরও তো একটা ব্যাপার থাকে, দলের নামে ধার না থাকলেও ভারে কাটে, সেই জায়গাটাও আসবো, একটু ওয়েট করুন, ধৈর্য দিয়ে শুনুন। এবং এই যে রেখাপাত্রকে টিকিট দিয়েছে, হিঙ্গলগঞ্জে হোক আর যেখানে হোক, কিছু গ্রাম্য পরিবেশে একদম প্রান্তিক এলাকায় হয়তো মানুষকে বোঝানো যায়, কিন্তু একটা ফোরপাস ক্যান্ডিডেট, যে কোনটা অ্যাসেম্বলি ইলেকশন, কোনটা বিধানসভা ভোট, কোনটা লোকসভা ভোট, কটা জেলা আছে পশ্চিমবাংলায়, তাই বোঝে না এখন। পঞ্চায়েত, পৌরসভা, কর্পোরেশনের মধ্যে পার্থক্য কী সেটাও বোঝে না। তাকে দিয়ে ডিবেট দেওয়ায় সবসময় মমতা ব্যানার্জির সম্বন্ধে উল্টো পাল্টা মন্তব্য, নোংরা ভাষা ইউজ করে। আচ্ছা, একটা ভারতব্যাপী দল শুধু মমতা ব্যানার্জিকে গালাগালি করতে পারলেই তাকে টিকিট দিয়ে দেবে আর মানুষ এটাকে ভালোভাবে নিয়ে নেবে? কথা কিন্তু এটা নয়। এবার আসি, এরকম বহু ক্যান্ডিডেট আছে, আমি তুলে ধরে বলতে থাকলে এক একজন ক্যান্ডিডেটের সম্বন্ধে অনেক
সময় লেগে যাবে। এরকম বহুতই পচা ঘাওয়ালা মাল অনেক রয়েছে। দ্বিতীয়ত কথা, আর একটা কথা বলি, বিজেপি যারা নারী সুরক্ষা নিয়ে মানুষের দরজায় ভোট চাইতে যাবে, এই নারী সুরক্ষার যদি ভোট চাইতে যায় পশ্চিমবাংলার মানুষের কাছে, আচ্ছা বলুন তো বিজেপির রাজ্য সভাপতি কে? শ্রমিক ভট্টাচার্য, খুব সুদারুণ বক্তা বলা যায়, সুবক্তা বলা যায়, বক্তা হিসাবে ভালো, শিক্ষিত লোক, সব ভালো, কিন্তু তার নারী ঘটিত কেস পশ্চিমবাংলা ভাইরাল হয়ে রয়েছে এবং আজও অনেকের কাছে সেই অডিও ভিডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে। এবার ভাবুন তো, নিম্নমানের রাজনীতি করতে গেলে বিপক্ষ লোকরা এখনও সেই অডিও ছড়িয়ে দিলে নারী সুরক্ষার ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়? বললাম এইটুকু। আরেকটা কথা বলছি, এতদিন অভয়ার মা রাজনীতিতে নামতে চায়নি এবং এরকমও ভিডিও রয়েছে যে আমাদের বিজেপি পার্টির থেকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে যা আমাদের পক্ষে মেনে নেওয়া না। আমার কাছে সে ভিডিও রয়েছে, বাইট দিয়েছেন। আগে বুঝতে পারিনি আমরা, আমাদেরকে নিয়ে ঘন্টার পরে ঘন্টা পার্টি অফিসে বসিয়ে রাখতেন, অনেক কথা বলেছেন বিজেপির সম্বন্ধে। তৃণমূলের কি বিপক্ষে বলেছে সেটা তো আমি বাদ দিলাম। আজকের তিনি হঠাৎ করে বলছেন আমি অনেক আগেই প্রার্থী হতে চেয়েছিলাম, যিনি এর আগে বহুবার বলেছে যে প্রার্থী হতে চাই না, আমি আমার মেয়ের বিচার চাই। আসল কথা, অভয়ার মা চেয়েছিলেন যে কোনো বড় নামজাদা লোককে ওই কেসে ফাঁসিয়ে দেবো বললেই হয় না। যাক, আমি সেই বিতর্কে আসতে চাই না, খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু একবারও একটা জিনিস ভাববেন, যে ডাক্তাররা রাস্তার উপরে বসে আন্দোলন করেছে দীর্ঘদিন, বাংলার মানুষ দেখেছে, বড় লম্বঝানো কথা বলেছে, সেই ডাক্তারদের সম্বন্ধে অনেক ক্লেম কিন্তু পরে বেরিয়েছে। অভয়ার নাম করে টাকা পয়সা তোলা, অনেক কিছু গল্প আছে। আমি সেই গল্প নিয়ে ভিডিওটাকে বড় করতে চাইছি না, কারণ এই গল্প দুরকম হয়ে যাবে। ভোটে কি করে জিতবে তৃণমূল বাজিমাত করবে, আর এই পুরনো গল্পকে আমি যদি নিয়ে আসি। কিন্তু একটা গভীর রাতে হসপিটালের মধ্যে যে ডাক্তারদের এই অভয়ার যারা সঙ্গী ছিলেন তাদের সাথে একসাথে লাঞ্চ করলো, সেই ডাক্তাররা কোথায় গেছিলেন? প্লাস এ তো না যে হসপিটালে কোনো ডাক্তার ছিল না বা দারোয়ান ছিল না, হসপিটাল ফাঁকা থাকে, শুধু রুগী থাকে আর কেউ থাকে না। আর বাইরের একটা থার্ড পার্সন লোক ডাক্তারদের সহযোগিতা ছাড়া ওখান থেকে উঠে গিয়ে সেই রুমে চলে গিয়ে এত বড় কাণ্ড ঘটালো। ডাক্তাররা কিছুই জানে না, ডাক্তাররা ধোয়া তুলসী পাতা, এটা বোঝালে হবে? তো বাংলার বহু মানুষ সেটা বুঝে গেছে। যাই হোক, কিন্তু খুবই দুঃখজনক ঘটনা এবং সরকার চাইছে পশ্চিমবাংলার বুকে এরকম ধরনের নাক্কারজনক ঘটনা যাতে আর না ঘটে। কিন্তু এর মধ্যে এটাও দেখেছেন, রিসেন্ট ঘটেছে, একটি হ্যান্ডিক্যাপ মহিলাকে বিজেপি পার্টি অফিসে বিজেপির কোনো মণ্ডল সভাপতি না কি পদে আছেন, তিনি নিয়ে গিয়ে তার হ্যান্ডিক্যাপের সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করেছেন। সেটাও কিন্তু ছড়িয়েছে, এই বেশি না, মাসখানেকও হয়নি এই গল্পটা। এটাও কিন্তু বাংলার মানুষ দেখেছে এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য কি করছে সেটাও কিন্তু দেখেছে মানুষ। এই গেল। এবার প্রচারের দিকটায় আসি, কারণ বেশি যত আমি বলবো তো সারাদিন লেগে যাবে। আমি শর্টের মধ্যে বুঝাচ্ছি। প্রচারে বিজেপির কি আছে? এই সরকারের দুর্নীতিগ্রস্ত সরকার, আর চাকরি নেই, বেকারত্বর হার বেশি, ওনারা আসলে ঘরে ঘরে চাকরি দেবে, সুপ্রশাসন এবং দ্বিতীয়ত কথা ডেভেলপমেন্ট, তোলামুলি, চোর, গরু চোর, মানে পুরো প্রশাসন ভেঙে পড়েছে এক কথায় বলে, এবং চাকরি নেই, বেকারত্ব বেড়েছে, আরও ডেভেলপ করবে, উন্নতি করবে, কর্মসংস্থান বাড়াবে। কর্মসংস্থান নেই, পশ্চিমবাংলার লোক না খেয়ে মরে যাচ্ছে, পশ্চিমবাংলায় সব বেকার ঘুরে বেড়াচ্ছে, কর্মসংস্থান নেই, এই কথা হচ্ছে গিয়ে বিজেপির মুখে বা নেতাদের মুখে। এবার একটু আসি, সবাই কিন্তু পশ্চিমবাংলার অশিক্ষিত জনগণ নয় যদি বিজেপি মনে করে। আজকের একটা কথা বলি, অনলাইনের মাধ্যমে এই ভিডিওতে বলি, আপনারা যারা এই ভিডিওটা যাদের সামনে যাবে তারা অবশ্যই একটি জিনিস গুগলে সার্চ করবেন, সেটা হলো গুগলে গিয়ে সার্চের জায়গায় গিয়ে ফাইন্যান্সিয়াল স্ক্যাম অফ বিজেপি, মানে সরকারি খাজানা যাকে বলে, সরকারি দপ্তর থেকে একটা পার্টি কিভাবে স্ক্যাম করে সেটা একটু সার্চ করবেন। এত স্ক্যাম অর্থের, এত টাকা পয়সার দুর্নীতির লেনদেন হয়েছে, ইলেকট্রাল বন্ড থেকে শুরু করে পাহাড় সমান। পার্থ চট্টোপাধ্যায়ের খাটের নিচে 50 কোটি বেরিয়েছে না,
দেখবেন শুধু 500 কোটি, 1000 কোটি, 200 কোটি, 400 কোটি সব স্ক্যামের হিসাব দেওয়া রয়েছে সেখানে। এবং শুধু বিজেপির বিপক্ষে যিনি থাকবেন তাকেই ছোট করবেন, তাকেই অপমান করবেন, সে যদি দেশের হাজারো সম্মানীয় ব্যক্তি হয়। টিভি চ্যানেলে বসে সজল ঘোষের মতন রাজনৈতিক নেতা সৌরভ গাঙ্গুলিকে বলছে দালাল। আচ্ছা, যদি সৌরভ গাঙ্গুলি দালাল হয়, তাহলে সৌরভ গাঙ্গুলি যদি দালালই পছন্দ করতো, আজও বিসিসিআইয়ের প্রেসিডেন্ট থাকতো, ক্রিকেট মসনদে বসে থাকতো। কিন্তু সৌরভ গাঙ্গুলি একটা মুখ খুলেছে যখন ওনাকে সরিয়ে দিয়ে জয় শাহকে ওই পদে বসিয়েছে। সৌরভ গাঙ্গুলি ইচ্ছে করলে বলতে পারতো তো যে জীবনে কোনোদিন যে ক্রিকেটের বল কীরকম হয় তা বোঝেনি, তাকে ওই পদে বসিয়ে দেখেছেন, বলেছে এটা হচ্ছে ভদ্রলোকের পরিচয়। দ্বিতীয়ত কথা, সৌরভ গাঙ্গুলি যা কিছু অর্জন করেছে নিজের যোগ্যতায় অর্জন করেছে। ভারতবর্ষে এমন কোনো রাজনৈতিক দল নেই, যদি সৌরভ গাঙ্গুলি একটা ইশারা করে যে আমি প্রার্থী হতে চাই, আমাকে বাংলার সিএম ঘোষণা করে ইলেকশন লড়া হোক, তাতেই রাজি আপনারা। আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার বাড়িতে খেয়ে দিয়ে এসছে, তাকে তৈলবন্ধন করে এসছে, তাও রাজি করাতে পারেনি, তাকে আজকে আপনারা দালাল বলে দিচ্ছেন। এটা কিন্তু বাংলার মানুষ দেখেছে। দ্বিতীয়ত কথা, আপনারা যেরকম বেকারত্বর কথাটা তুলে ধরবেন, ঠিক প্রচারে কিন্তু তার উত্তর দেওয়ার জন্য তৃণমূলও মুখিয়ে রয়েছে। যদি বলেন কীরকম, যে কলকাতা শহর তথা পশ্চিমবঙ্গ মানে এই রাজ্যটা 4 নম্বরে ছিল স্থান, 3 নম্বরে স্থান ছিল ব্যাঙ্গালোরে। যে ব্যাঙ্গালোরের নাম করেন যে এখানকার সব পরিযায়ী শ্রমিক চলে যাচ্ছে বাইরে কাজ করতে, তারা চলে এসছে 4 নম্বরে। অর্থনীতির দিক থেকে, কর্মসংস্থানের দিক থেকে, বেকারত্ব হারের কম থেকে সেটা কিন্তু উঠে এসছে ব্যাঙ্গালোরের উপরে এই পশ্চিমবঙ্গ। সেটা এমনি এমনি ওঠেনি, সেটা এই সিএমের দৌলতেই হয়েছে, সিএমের নজরই হয়। এটা কিন্তু বুঝতে হবে, পরিসংখ্যান দেখতে হবে। শুধু মুখে আমি কাউকে চোর বলে দিলাম, কাউকে ডাকাত বলে দিলাম, তা তো হবে না। আর বাংলার মানুষ এটাও বোঝে, এই গরু চোর, কয়লা চোর, বালি চোর বলে দিলাম আর শুনে নেবে। গরু চোর যদি সবার প্রথম বলতে হয়, তাহলে অমিত শাহকে বলা উচিত, যিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে বর্ডার পাহারা দিতে পারেননি, বর্ডার সিকিউরিটি দিতে পারেননি, জঙ্গিরা ঢুকে যখন তখন যাকে তাকে মেরে দিচ্ছেন। আর উনি বলবেন এর নামে দোষ দেবে, তার নামে দোষ দেবে, মমতা ব্যানার্জি বর্ডার খুলে দিয়েছে, কেজরিওয়াল বর্ডার খুলে দিয়েছে। এসব মানুষ খায় না, শিক্ষিত মানুষরা এসব খায় না। তাহলে গরু পাচার করার সহযোগিতা করেছে আপনার কেন্দ্রীয় বাহিনী, আর সেই পয়সাটা দিল্লির বুকে যেত। আপনার নামেও তো কেস হয়েছে। কেস হলেই আপনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী না থাকতেন, তাহলে আপনাকেও জেলে যেতে হতো। যেরকম অনুব্রত মণ্ডল জেলে গেছে, আপনাকেও জেলে যেতে হতো। আপনার শুধু পাওয়ার রয়েছে বলে তাই আপনি জেলে যাননি। অন ক্যামেরা, অন রেকর্ড বলছি। যদি তার নিয়ে কোনো বিজেপি নেতা মনে করে যে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারে, আমি সেখানে জবাব দেব। কারো নামে, আমার দেশের আইনে এরকমই, আমি গিয়ে এখন কারো নামে একটা কেস করে আসব থানায়, থানার পুলিশ কি করে, ধরে বেঁধে নিয়ে আমাকে পরের দিন কোর্টে চালান করে দেবে। তারপরে কোর্টে আমি নির্দোষ প্রমাণ করব, তারপরে আমি বাইরে আসব, সে আমি কিছু করি আর না করি। কিন্তু আমার মতে বলে প্রত্যেকটা থানা কিন্তু তদন্ত কেন্দ্র, ঠিক সেরকমই সবই তদন্ত কেন্দ্র। আগে তদন্ত করে কাউকে আইনের আওতায় আনা উচিত। কাউকে সুযোগ পেলাম আর ধরে বেঁধে জেলে ঢুকিয়ে রেখে দিলাম দীর্ঘদিন, এটা তো বদলানো না। তারপরে হলো বেকারত্ব। বেকারত্বর কথা বলছেন তো আপনারা, আজকে প্রায় 10 বছর ধরে বিহারে রয়েছেন। বিহারে কতগুলো চাকরি দিয়েছেন? তেজস্বী যাদব কেন বলেছে এত ভ্যাকেন্সি পড়ে রয়েছে, আমি আসলে 50,000 চাকরি দেব, কলকারখানা করব, শিল্প নিয়ে আসবো? কেন বলেছে? সেখানে তো বিজেপি গভর্নমেন্ট রয়েছে। সেখানে কেন সেখানকার বিহারিরা এই বাংলাতে আসে কাজের জন্য? সেই মুঠিয়াগিরি থেকে শুরু করে যে কোনো কাজের জন্য সেখানকার পরিযায়ী শ্রমিক, আমরা তো এই কথা জোর গলায় বলতে পারি, কেন কেন আসছে বাংলাতে? দ্বিতীয়ত কথা, বাঙালিয়া, বিজেপি এখনো বাঙালিয়ানা হতে পারেনি, বাঙালি হতে পারেনি। যত এখানকার পরিযায়ী শ্রমিক অন্য স্টেটে গেছে, সেখানে গিয়ে তারা বাংলা কথা বলার জন্য তাদেরকে নানা রকম অত্যাচারিত হতে হয়েছে, প্রাণ হারাতে হয়েছে, মার খেতে হয়েছে। তো এই স্টেটেও তো আমরা বলতে পারি বাংলা কথা বলতে হবে, বিহারি ভাষায় কথা বললে হবে না। বিজেপি শাসিত রাজ্যে যদি এই জিনিসটা হয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর কানে যাচ্ছে না এগুলো, এবং ইভেন রাষ্ট্রপতির কানে যাচ্ছে না যে এই জিনিসটা হচ্ছে? এটা কি অত্যাচার না? এই মৃত্যুটা মৃত্যু না? এই যাদের প্রাণ গেছে তারা মানুষ না? তাদের জন্য কোনো সময়ের জন্য কোনো পরিযায়ী শ্রমিকের যেভাবেই জীবন যাক, সে যে কোনো জাতের হতে পারে, পশ্চিমবাংলার যতজন পরিযায়ী শ্রমিক জীবন হারিয়েছে,
বহু ভিডিও আমি দিতে পারি, যদি বলে যে তারা এমনি অসুখে মারা গেছে, জ্বরে মারা গেছে, কিন্তু তাদের কিভাবে পিটিয়ে মেরেছে সেগুলোরও অনেক ভিডিও ভাইরাল হয়েছে। কোনো ব্যবস্থা নিয়েছে দেখেছেন এই কেন্দ্র সরকার বা বিজেপির কোনো নেতা, বা তাদের বডি যখন বাড়িতে এসছে কোনো বিজেপির কোনো নেতা তাদের বাড়িতে গেছে? এই আচরণটা কি ঠিক? এমনকি দেশের সেনা যখন জঙ্গিদের হাতে নিহত হয়েছেন, তার বডিটা যখন বাংলার বুকে বাড়িতে এসছে, তার ফ্যামিলিতে গিয়ে তার একটু শোক বার্তা পর্যন্ত জ্ঞাপন করেনি, তার মরদেহতে একটা মালা দেয়নি। এটা পশ্চিমবাংলার তথা পুরো বাঙালি সমাজ কিন্তু দেখেছে। দিল্লির বুকে আর একটা কথা বলেন, তৃণমূল সরকার ভাতার সরকার, ভালো কথা। অসীম সরকার তো বলেই দিয়েছে যে তৃণমূল করলে বিয়ে হবে না ছেলে মেয়ে, ওটা ভাতার সরকার, ভাতার পাবেন না, সব বেকার ছেলে মেয়ে থাকবে, মহিলারা মানে মেয়েরা ভাতার পাবে না। ভাষাটা দেখুন, একটা মঞ্চে দাঁড়িয়ে বাঙালিকে কিভাবে অপমান করছে এই অসীম সরকার। অসীম সরকারের মতো ফোর্থ ক্লাস মানুষ কপাল গুনে মানুষের ভুল বুঝিয়ে মতুয়া সমাজ থেকে ভোট দিয়ে জিতেছে। এবার জিতে দেখুক কিভাবে যেতে, দেখবেন 4 তারিখে হিসাব বেরিয়ে যাবে। এদেরকে দিয়ে বিজেপি বাংলা জয় করবে। যদি তাই হয় যে তৃণমূল সরকার ভাতার সরকার, বিহারে কি করেছেন? 10,000 টাকার লোভ দেখিয়েছেন গরিব মানুষদের, 10,000 টাকা দিয়েছেন, দিয়ে জিতেছেন ভোটে জেতার পরে তাদেরই ঘরবাড়ি ভেঙেছেন। কোনো মন্দির পড়লেও আপনাদের যে জায়গাটা নেবে আর মনে করেছে সেটা মন্দিরও ভেঙে দিয়েছেন, তখন আপনাদের হিন্দুত্বও আসেনি, এবং 10,000 টাকা আবার ফেরত নিচ্ছেন। সেগুলো বলুন। রেখা গুপ্তা সে কেন ভাতা দিতে যে ক্ষমতায় এসছে? 2,500 টাকা প্রত্যেকটা মহিলাকে দেবো, আর এখানে ভাতার মাতার যা খুশি পারছেন বলে যাচ্ছেন কেন? কি কারণে? আপনাদের মানুষে ভোট দেবে? আরে মানুষে ভোট কেন দেবে আগে এইটা বুঝতে হবে। হ্যাঁ, কিছু মানুষকে তো ভুল বুঝি। এবার আপনারা বলতে পারেন যে সিটটায় আমরা 5,000 ভোটে হারবো সেখানে কি মানুষ ভোট দেয়নি? আরে ভোট তো দেবেই, আপনাদের তো একটা সমর্থক আছে। কারণ অন্ধভক্ত, গোমূত্র পান করা ভক্ত অনেক আছে। দ্বিতীয় কথা, কিছু শিক্ষিত হলেই তার সামাজিক জ্ঞান যে প্রত্যেকটা মানুষের থাকবে এরকমও কিন্তু না। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, একটু ভাববেন কথাগুলো কি বলছি। দিল্লিতে 1.5 বছরে কজনকে চাকরি দিতে পেরেছেন? আসামে কতজনকে চাকরি দিয়েছেন? পাশের রাজ্য ত্রিপুরা, যেখানে আপনারা ক্ষমতায় এসছেন, বাম আমলে 10,026 জন শিক্ষককে বের করে দিয়েছিল চাকরির থেকে, তাদেরকে চাকরিতে ফেরত নেবেন এবং আরও কর্মসংস্থান করবেন, আরও চাকরি দেবেন। 10,026 জন তো দূরের কথা, 26 জনকে চাকরি দিয়েছেন। গ্যারান্টি দিতে পারবেন কোনো বিজেপির নেতা দাঁড়িয়ে বলতে পারবে যে নামের তালিকা দেখাতে পারবে? শুধু 15 বছর ধরে একটা সরকার রাজ করছে বলে তার সম্বন্ধে যা মুখে আসবে আপনারা তাই বলবেন। এবং দ্বিতীয়ত কথা, আপনাদের সোশ্যাল মিডিয়ায় যতগুলো প্রচারক রয়েছে তাদের মুখের ভাষা আগে সবার আগে ঠিক করতে বলুন। একজন মহিলা হয়ে যে ভাষায় সোশ্যাল মিডিয়ায় বিজেপির হয়ে প্রচার করছে, যে ভাষা প্রয়োগ করছে, আর সে তো বাজে জায়গার মহিলাদের মুখের ভাষাও এরকম না। এটা কিন্তু মানুষ ভালোভাবে নেয় না। দেখুন, তিল 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 জলের ফোঁটায় কিন্তু একটা ঘটি ভরে। আপনারা তিল 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 করে ক্ষয় করছেন। আপনাদেরই নেতা দিলীপ ঘোষ শুধু জগন্নাথ মন্দিরে যাওয়ার পর থেকে তাকে কমতি হেনস্থা আপনাদের কাছে হতে হয়নি। আপনারা হিন্দুত্ব বজায় রাখবেন, আপনারা কৈফিয়ত দেবেন না হিন্দুদের জন্য আপনারা কি করেছেন। আপনারা ক্ষমতায় আসার পরে আপনারা যখন ভোট চান বাংলায়, তখন কিন্তু এই বাংলায় কে সিএম হবে, সেই মানুষটা কিরকম, বাংলার মানুষকে কি দিতে পেরেছেন সেটা বলেন না। শুধু মোদিজির নাম ভাঙিয়ে বাংলায় আপনারা মুখ্যমন্ত্রী হতে চাইছেন। তো মোদিজির যখন নাম ভাঙিয়ে আপনারা প্রচার করবেন মোদি সরকার, বিজেপি সরকার, আপনারা কিন্তু বলছেন না পশ্চিমবাংলায় বিজেপির সরকার হবে, এখানকার লোক মুখ্যমন্ত্রী হবে এবং এই চায় অমুক লোকটা মুখ্যমন্ত্রী হবে। এখনো মমতা ব্যানার্জির বিরুদ্ধে সেরকম কাউকে প্রজেক্ট করতে পারেননি, বিকল্প তৈরি করতে পারেননি। তার জলজান্ত উদাহরণ একটা দিচ্ছি, দিলীপ ঘোষের সম্বন্ধে বলছি। দিলীপ ঘোষ তো এর আগেও রোগরে দেবো, গরুর দুধে সোনা মার্ডার করে দেবো, পুঁতে দেবো, ছাল তুলে নেবো, বুকে এখানে গুলি করব, এসব কথা তো বলেছি। এগুলো তো বাদই দিলাম। দিলীপ ঘোষ শুধু জগন্নাথ মন্দিরে যাওয়ার পর থেকে দিলীপ ঘোষের সম্বন্ধে কোন কেসাটা আপনারা বলতে ছেড়েছেন বলুন তো?
এমনকি বললাম না, বিমার্কা ভিডিও অবধি প্রকাশ করে দিয়েছেন আপনারা দিলীপ ঘোষের সম্বন্ধে। বলতে আমার নিজেরই লজ্জা লাগছে, লজ্জাবোধ হচ্ছে। তাছাড়া শুভেন্দু 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 প্রজেক্ট করছেন। শুভেন্দুর সম্বন্ধে তো বহু কিছু বলতে পারি। শুভেন্দুর নামে কতগুলো মামলা রয়েছে, দুর্নীতির কথা বলছেন, তোলামূল বলছেন। পেপার মুড়ে টাকা তো এই শুভেন্দুই নিয়েছিল। সারদা নারদার কেস সবই তো এই শুভেন্দুর নামে রয়েছে। খুন, মার্ডার, অনেক কিছু। দ্বিতীয়ত কথা, বিজেপির কর্মকর্তাদের, কার্যকর্তা কর্মীর থেকে কোটি কোটি টাকা চাকরি দেবে বলে কালেকশন করেছে এই শুভেন্দু। তা নিয়ে বিজেপি কেন্দ্র দপ্তর থেকে, রাজ্য দপ্তর থেকে চিঠি করেছে, এত কোটি টাকা আমার হাত থেকে নিয়েছে। আপনারা কোনো অ্যাকশন নিয়েছেন? এগুলো বাংলা মানুষ দেখেছে। এই হচ্ছে আপনাদের সাচ্চা সাচ্চা সরকার দেবেন, দুর্নীতিমুক্ত করবেন, বেকারত্ব ঘুচাবেন। আরে আপনাদের খিদেই তো মিটছে না। শঙ্কু পণ্ডা, আপনারা এখনো বিজেপির যে বিরুদ্ধে যারা বলছে, কে কার বিরুদ্ধে বলছে এখানে? আর বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বলছে না তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলছে, তো বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। যদি বলেন কেন, একটু ভাববেন। অর্ধেক প্রোডাক্ট তো আপনাদের তৃণমূল থেকে নেওয়া, একের পর এক। সেই শুভেন্দু অধিকারীর থেকে শুরু করে, শঙ্কু পণ্ডার থেকে শুরু করে, কে নেই কে নেই, অর্জুন সিং থেকে শুরু করে। অর্জুন সিং থেকে বাংলা বদলাবেন? হ্যাঁ, যে বাংলা কথাটা ঠিক মতন বলতে পারে না, গালাগালি ছাড়া এখন তো কথাই বলে না, খেপে গেছে। অর্জুন সিং এবং তার ছেলেকে আগে যেতাম। এলাকায় যাবেন, এলাকার মানুষের থেকে শুনবেন বক্তব্য, দুর্নীতিগ্রস্ত কে কতটা, কি এই দিয়ে আপনারা ভোট নিতে বেরিয়েছেন এবং স্বচ্ছ একটা সরকার দেবেন মানুষকে বাংলার বুকে, কোথার থেকে দেবেন? দ্বিতীয়ত কথা, মোদির নাম ভাঙিয়ে যদি পশ্চিমবাংলায় সরকার চান, তাহলে কিন্তু মোদির বিচারটা আসবে। গ্যাসের দাম 60 টাকা বৃদ্ধি কেন? আপনারা কত বড় মানুষকে বোকা বানানো, এই বোকা বানানোর সব থেকে গল্পটা বিজেপি ভালো পারে। হরমুজ প্রণালী যেখান থেকে 60% কাঁচামাল আসতো, পেট্রোল, ডিজেল, গ্যাস, আজকে বন্ধ কার কারণে? মোদিজির কারণে। তিনি ইসরায়েলে গিয়ে ফাদারল্যান্ড বানিয়ে দিয়েছে। ইসরায়েল কবে আমাদের ফাদারল্যান্ড ছিল? কাকে বলে বলেছেন উনি? আর ইরান আমাদের সুখ দুঃখের সাথী। হ্যাঁ, মুসলিম কান্ট্রি, সুখ দুঃখের সাথী। বহুত কম পয়সায় আমাদের তেল দিয়ে থাকেন এবং সহযোগিতা করে থাকেন। এবং একটা টাইম যখন 57টাই মুসলিম কান্ট্রি একদিক হয়ে গেছিল পাকিস্তানপন্থী, বলতে গেলে এই 57টার মধ্যে ইরান একমাত্র ভারতের পাশে ছিল। এবং যেখান থেকে তেল আসতে গেলে মাত্র 3 থেকে 5 দিনের মধ্যে ভারতে ঢুকে যায়। তার মানে তার ভাড়া ধরুন যদি 20 টাকা হয়, একটা উদাহরণ দিচ্ছি। আর আমেরিকার থেকে আসতে গেলে 35 দিন মিনিমাম লাগবে, তাহলে তার ভাড়াটা কত হতে পারে? কিন্তু আমেরিকার থেকে নিতে হবে কেন? কিসের বাধ্যকতা? এটা মোদির মোদিজির কর্মকাণ্ডের জন্য আজকের এই অবস্থা। ধামা চাপা দিচ্ছেন। তৃণমূলের জন্য কি গ্যাসের দাম বেড়েছে? এমনিই তো নিচ্ছেন, 400 টাকার গ্যাস ছিল, সেখান থেকে 1000 টাকা 1200 টাকা অবধি করেছেন। এখন এই ভোটের মুখে আবার 60 টাকা চাপিয়েছেন। কার দৌলতে হয়েছে 60 টাকা? মোদিজির দৌলতে। তো প্রচারে তো এগুলো তৃণমূল বলবে। আপনারা দুর্নীতিগ্রস্ত, ধর্ষণ দেখাবেন। ধর্ষণ বললাম না, গুগলে সার্চ করবেন কোন রাজ্যে বেশি ধর্ষণ হয়েছে, কোন রাজ্যে বেশি লুটমার হয়েছে, কোন রাজ্যে বেশি স্ক্যাম হয়েছে। যদি দেখেন সব বিজেপি শাসিত রাজ্যে এবং এই বিজেপির আমলে, বিজেপি গভর্নমেন্টের এবং করাপশনে বিজেপির কত নেতা জড়িত, গুগল সার্চ করলে পেয়ে যাবেন। তারপরে এদিকে আঙ্গুল তুলবেন। এখনো বাম জামানার মতন সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই কাণ্ড, তৃণমূল আমলে এরকম কাণ্ড ঘটেনি। মরিচঝাপি, একের পর এক, বিজন সেতু, সেগুলো তো বললামই না। বামেদের গল্প এখানে নিয়েই আসছি না। যার কিছু নেই তাকে নিয়ে গল্প করে কি হবে? তো আগে তুলনামূলক দেখতে হবে। এবং যার 104টে প্রকল্প চলে বাংলার বুকে, প্রত্যেকটা মানুষ, এমনকি বিজেপির নেতার ঘরে যিনি ক্যান্ডিডেট হয়েছে, এত বড় জোর গলায় বলতে পারি, যারা ক্যান্ডিডেট হয়েছে তাদের ঘরেও মমতা ব্যানার্জির প্রকল্প যায়। কথায় কথায় তখন বলেন ওটা কি মমতা ব্যানার্জির বাবার টাকা? ওটা আমাদের টাকা, আমরা নিচ্ছি। এইটা আপনারা শিখিয়েছেন আপনাদের ভক্তগণদেরও, আপনাদের কর্মীদেরকেও এবং নেতাদের মুখেও। এবং লক্ষ্মী ভাণ্ডার নিয়ে ঘরের মহিলাদের দরজা বন্ধ করে রাখতেন ভোটের দিনে, অনেক নির্দেশ দিয়েছেন, অনেক কথা বলেছেন আপনারা, সেগুলো তো শুনেছেন। ঠিক বলেছেন, ওটা মমতা ব্যানার্জির বাবার টাকা না। আর মোদি যে এতগুলো দেশ ঘুরে বেড়াচ্ছে, এত বিলাসিতা করছে, যার নামে আপনারা ভোট চাইবেন, যিনি 15 লক্ষ টাকার স্যুট ব্যবহার করে,
যার মেকআপ ম্যানের মায়না 15 লাখ টাকা, যার এক মাসের খাদ্য তালিকায় কয়েক কোটি টাকা খরচা হয়, সেগুলো তার বাবার টাকা না, সেগুলো দেশের সাধারণ মানুষের টাকা। সেটাও জোর গলায় বলবেন, সেটা কিন্তু বলবে। আপনি যেরকম তৃণমূলের বিপক্ষ লোক, ঠিক বিজেপিরও বিপক্ষ লোক তৃণমূল, তাহলে আপনারগুলোও তুলে ধরবে। আপনারা যেরকম প্রচারে ধার সানাবেন, তার উল্টোটা জবাব দেওয়ার জন্য কিন্তু তৃণমূল রেডি রয়েছে। আর চাকরির কথা বলছেন তো, গুগলে এটাও সার্চ করবেন মমতা ব্যানার্জির আমলে কতজনের চাকরি হয়েছে। চাকরি খেকো সরকার নামে তো বিজেপিকে নাম দিয়েই দিয়েছে, অভিজিৎ গাঙ্গুলিকে ইউজ করে। অভিজিৎ গাঙ্গুলি যে বিজেপির দালালি করছিল সেটাও প্রমাণ হয়ে গেছে। 26,000 চাকরি কিভাবে খেয়েছে, আর চাকরিতে স্ক্যামও হয়েছে, এটাও সত্য। কিন্তু সবটাই তো স্ক্যাম না, তা সত্ত্বেও 26,000 মানুষকে বেকার করে দিয়েছিলেন। সেই 26,000 লোক আপনাদের ভোট দেবে। 26,000 ইন্টু তার পিছনে 5 যোগ করুন, 26,000 ইন্টু 5 দিলে কত হাজার ভোট হয়, তারা কি আপনাদেরকে ভোট দেবে? আর একটা কথা বলি, এসআইআর এ পার্লামেন্টে দাঁড়িয়ে মোদিজি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী আর আপনাদের তথা বিজেপির যত নেতা আছে, পশ্চিমবাংলার মন্ত্রী আছে, সবাই এক কথা, শুভেন্দু অব্দি একটাই কথা বলেছে, কোনো হিন্দুর নাম বাদ যাবে না, কারো নাম একটা বাদ যাবে না, সব রোহিঙ্গার নাম বাদ যাবে না। একটা রোহিঙ্গার লিস্ট দেখাতে পেরেছেন? বাদ গেছে কেন? বাদ কাদের কাছে? ম্যাক্সিমামটাই হিন্দু ভোটার এবং বৈধ ভোটারদের নাম ডিলেট করে দিয়েছেন। তাদের কিন্তু জুডিশিয়াল একটাও নেই, পুরো ডিলেট। এবার ধরুন আমরা পরম্পরা এখানকার লোক, ভারতীয় নাগরিক, আমার দাদু বা দাদা 14 পুরুষ এখানকার। এবার আমার ফ্যামিলিতে ধরুন 6 জন মেম্বার, 6 জন মেম্বারের মধ্যে আমার ভোটটা ডিলেট হয়ে গেছে। আমার বাকি 5 জন বিজেপিতে ভোট দেবে তো, যেহেতু আমার নামটা ডিলেট হচ্ছে বিজেপির দয়ায়। ভাবুন সেগুলো। আপনাদের এগুলো সম্মুখীন হতে হবে। যখন নেতারা বাড়ি বাড়ি ভোট চাইতে যাবেন, তখন বলবে হ্যাঁ ভোটটা দেবো, আগে আমার বাড়ির এই লিগাল ভোটটা কাটা গেছে, এই নামটা এক্ষুনি যদি তুলে দিতে পারেন ভোটের পূর্বে, তবে আমার ফ্যামিলি আপনাদেরকে ভোট দেবে, না হলে আপনাদের ভোট দেবো না। তার উত্তরও দিতে হবে আপনাদেরকে। তো বিকল্প আগে তৈরি করতে হয়। সেই বিকল্পর জায়গায় শুধু কাউকে বললাম চোর, ডাকাত, খুনি, ধর্ষক বললে তো হবে না। বাংলার মানুষ কি পাচ্ছে এই সরকারের থেকে? 15 বছরে কি কি পেয়েছে দেখবে। আর বহু চাকরি তৃণমূল আমলে হচ্ছে, অস্বীকার করার জায়গা নেই। আমি বলতে চাইছি না, বুঝে নিন পশ্চিমবাংলার বুকে কর্পোরেশন তথা পৌরসভা কতটা আছে। এই 10 বছরে, তৃণমূলের 10 বছরে প্রত্যেকটা পৌরসভায় 100টা করে ছেলে নিলেও অন্তর্ভুক্ত হয়েছে, তারা চাকরি পেয়েছে। তাদের সাথে কথা বলে দেখেছি, তারা কিন্তু ভোটটা দেবে তৃণমূলকেই, তৃণমূলপন্থী তারা। এরকম বহু সংস্থা আছে, বহু জায়গায় চাকরি পেয়েছেন বহু ছেলে মেয়ে। সেই ঝাড়গ্রাম থেকে শুরু করে, পুরুলিয়া থেকে শুরু করে, মেদিনীপুর বলুন, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সব জায়গাতে আছে। সেই গঙ্গাসাগর থেকে শুরু করে সব জায়গাতে। যাদের জন্য মমতা ব্যানার্জি করেছে, যারা মমতা ব্যানার্জির থেকে কিছু পাচ্ছে, সেই সংখ্যার লোকটা যদি 60% হয়, 60% ভোটারের হয়, তার মধ্যে 50% ভোট তো তাহলে মমতা ব্যানার্জি পাবে। তৃণমূল কংগ্রেস আপনারা যতই বাইরের থেকে চিৎকার করেন না। আর আপনাদের জনসংযোগ বলুন, বাংলার জন্য, বাংলার মানুষকে শুধু ওই ভোটের সময় জনসংযোগ দেখাবেন আর সারা বছরটা তিরস্কার করবেন, বাংলার মানুষের কথা ভাববেন না, জনসংযোগ থাকবে না, মানুষের বাংলার প্রকল্পগুলো সব বন্ধ করে দিয়েছেন। গ্রাম বাংলাতে 100 দিনের কাজটা বন্ধ করে দিয়েছেন, কৈফিয়ত আপনাদেরকে দিতেই হবে। আবাসন যোজনার টাকা বন্ধ করে দিয়েছেন। দ্বিতীয়ত কথা, 2021 সালে ভোটে হেরে যাওয়ার পরে বাংলার জন্য কিচ্ছু বরাদ্দ করেনি, অথচ 12টা এমপি এখন, এর পূর্বে ছিল 18টা এমপি। এগুলো তো কৈফিয়ত আপনাদেরকে দিতে হবে। কি দিয়েছেন আপনারা, কি দিয়েছেন বাংলাকে যে তার বিনিময়ে ভোটটা চাইবেন? শুধু বললেই তো হবে না, আমরা আসলে সোনার বাংলা করব, আমরা চাকরি দেবো, তাহলে আপনারা। তখন তো প্রশ্ন আসবে ত্রিপুরাকে দেননি কেন, আসামে দেননি কেন, দিল্লিতে দেননি কেন, বিহারে কেন দেননি, সেখানে কেন চাকরি চুরির স্ক্যাম হবে এই প্রশ্ন, সেখানে কেন রেপ ধর্ষণ হবে, সেখানে কেন বোমাবাজি হবে, সেখানে কেন দিল্লির বুকে কেন বোম ব্লাস্ট হবে, জঙ্গি হামলা হবে। আপনাদের প্রশাসন যদি এতই সুস্থ থাকে, এতই ভালো থাকে। দ্বিতীয় কথা, লাস্ট কথাটা যেটা বলি, হিন্দুত্বর কথা। হিন্দুর নামে বিজেপি তো ব্যবসা করছে, এটাও বাংলার মানুষ বুঝে গেছে। যদি বলেন কেন, যখন হিন্দু ছেলেটা গিয়ে বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে মার খাচ্ছে, আপনাদের কোনো ব্যথা জাগছে না বাঙালি, অথচ বাঙালি দরদি কোথার থেকে হবেন আপনারা। তৃতীয়ত আর একটা কথা বলে রাখি, যখন দীপু দাসকে বাংলাদেশকে ঝুলিয়ে তাকে পোড়ানো হচ্ছে, সেই ইউনিট সরকারকে 60 কোটি টাকা দিয়ে সাহায্য করছে
ইন্ডিয়ান গভর্নমেন্ট তথা মোদী সরকার। যা এবং যার নামে ভোট চান আপনারা, যেরকম এখানে মমতা ব্যানার্জির নামে ভোট চায় তৃণমূল কংগ্রেস, আপনারাও মোদীর নামে ভোট চান। মোদিজি কি উন্নয়ন করেছে? মোদিজির আমলে কতজন বেকার হয়ে গেছে? মোদিজির আমলে কতটা চাকরি হারা হয়েছে? যিনি নন্দীগ্রামে, যাকে আপনারা ভাবি একেবারে বিরোধী দলনেতা অমুক ভাবি মুখ্যমন্ত্রী সব প্রজেক্ট করে ফেলেছেন, নন্দীগ্রামের জন্য এই 5 বছর কি করেছে? ওই কার মা মারা গেল তখন গেলাম আর 2000 টাকা হাতে দিয়ে হেল্প করলাম, এতেই কি হিন্দুত্ব হয়ে যায়? হিন্দু রক্ষা হয়ে যায়? হ্যাঁ, কি করেছেন? কেন্দ্র সরকার এখানে বলছেন অ্যাড দিয়েছে, বিজেপি অলরেডি অ্যাড দিয়েছে, যত সরকারি ভ্যাকেন্সি আসছে ফাঁকা আছে আমরা আসলেই পূর্ণ করব, একেবারে 1 মাসের মধ্যে পূর্ণ করব। ভালো কথা। কেন্দ্র সরকারের তো বহু ভ্যাকেন্সি পড়ে রয়েছে, কিলো দরে পড়ে রয়েছে, হাজার হাজার ভ্যাকেন্সি পড়ে রয়েছে। কেন নন্দীগ্রাম থেকে 2টো ছেলেকে কেন্দ্র সরকারের চাকরি দেয়নি? কেন তথা পশ্চিমবাংলার গ্রাম বাংলায় কোথাও ঘুরলে একটা কেন্দ্র সরকারের চাকরি দেখা যায় না যে কাউকে দিয়েছে? যাই হোক, পরিসংখ্যান দিক দিয়ে অনেক পিছিয়ে আছে। এখানে বাজিমাত কিন্তু তৃণমূল কংগ্রেসই করবে এবং সেইভাবেই তৃণমূল কংগ্রেসও তৈরি আছে এবং এইসব আপনাদের যা জবাব দেওয়ার জন্য অলরেডি রেডি রয়েছে, জনগণও রেডি রয়েছে। হ্যাঁ, ভোট হয়তো বহু জায়গায় টাপ লড়াইও হবে, যেখানে ভালো প্রার্থী, ভালো ক্যান্ডিডেট বা জনসংযোগ আপনারা সেরকম করতে পেরেছেন বা সংগঠনটা সেরকম করতে পেরেছেন না, আপনাদের সংগঠন সেরকম চাঙ্গা আছে। এখনও পশ্চিমবাংলার বহু বুথে এজেন্ট দিতে পারে না বিজেপি। এজেন্ট কিভাবে দেয় জানেন? এই একটা ছেলে জোগাড় করতো, 1000 টাকা দেবো, পেন পেন্সিল নিয়ে বসে পড়বে, পেন খাতা নিয়ে, এইভাবে ভোটে জেতা যায় না। যাই হোক, বলতে গেলে শেষ নেই, আবার সামনে আরও ভিডিও নিয়ে আসবো, অনেক কিছুই পরিসংখ্যান নিয়ে আসবো। দিন যত ভোটের দিন কাছে আসবে ততই একের পর এক ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আজ ভিডিওটা এখানেই রাখলাম। কেমন লাগলো অতি অবশ্য আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কোনো কথা যদি ভুল লাগে, খারাপ লাগে, সেটাও আপনারা প্রতিবাদ করবেন।